সৌদিতে ব্যাপক ধরপাকড়, ১৯,০০০ প্রবাসী গ্রেপ্তার। ওমানে চুরির ঘটনায় ৭ প্রবাসীকে হাতে নাতে ধরল পুলিশ। ওমানের মোসান্দামে প্রবাসীদের দোরগোড়ায় সেবা দিল দূতাবাস। শাকিব খানের দ্বিতীয় বিয়ে, কি বললেন অপু বিশ্বাস। মালয়েশিয়ায় ২৬৫ অভিবাসী আটক, ১৩৮ জনই বাংলাদেশি। আমেরিকান নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা। কুয়েতে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু, প্রবাসীদের লাশের অপেক্ষায় স্বজনেরা। সৌদি আরবে হজ পালনে এবার লাগবে বিশেষ ডিজিটাল কার্ড। টাকার বিনিময়ে প্রবাসী হয়ে আদালতে গার্মেন্টস কর্মী প্রক্সি। ভিসা পেতে দেরি হওয়ার কারণ জানালো ইতালি দূতাবাস। এবার ভিসা নীতির প্রভাবে ওমানে ধীরে ধীরে কমছে বাংলাদেশির সংখ্যা। হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কাতারে এনআইডি ও স্মার্ট কার্ড স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন। ৬০০টি সোনার কয়েনের লোভে টাকা খোয়ালেন প্রবাসী। আমিরাতে বিপাকে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা। ৪ বছরেই $মিলিয়ন মালিক প্রবাসী বাংলাদেশি। জাল পাসপোর্ট বিক্রি, গ্রেপ্তার ২ প্রবাসী বাংলাদেশি। মোসান্দামে খাতাবে আনন্দ ঘন ও সুশৃঙ্খল পরিবেশে প্রবাসীদের কনসুলার সেবা দিয়েছে ওমানের বাংলাদেশ দূতাবাস। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দূতাবাসের কাউন্সিলর রওশন আরা পলি এবং লেবার পার্টির রফিউল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ টিম প্রায় ৪০০ প্রবাসীকে এই সেবা দেয়। আর দুয়ারের কাছে কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তুষ্ট প্রান্তিক এবং মূল জনপদ থেকে বিচ্ছিন্ন থাকা প্রবাসীরা। এবারের সেবা পূর্বের পুরাতন এনরোলমেন্ট করা এমআরপি ই পাসপোর্ট মিলে মোট ১৪০টি পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়। এছাড়া নতুন করে আরও প্রায় ২০০টি ই পাসপোর্ট এবং ৮৫টি এমআরপি এনরোলমেন্ট সম্পন্ন করা হয়। এর পাশাপাশি আইনি সহায়তা সহ বেশ কিছু ডকুমেন্ট সত্যায়ন এবং এনওসিও ইস্যু করা হয়েছে। সফরে প্রতিবারের মতো এবারও হুন্ডির ক্ষতিকর দিক তুলে ধরে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের কাছে জোর দাবি জানিয়েছেন কাউন্সিলর রওশন আরা পলি। এদিকে ঘরে দুয়ারে সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরাও। খাসাবের প্রবাসী কমিউনিটির নেতা শরীফুল ইসলাম প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার রাষ্ট্রদূত ও টিম সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যেহেতু খাসাব মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, তাই প্রতি ৩ মাসে কনসুলার টিমের অন্তত একটি সফর যেন নিশ্চিত করা হয়। এবার থেকে তৃতীয় বিয়ের তোড়জোড় চলছে চিত্রনায়ক শাকিব খানের। এ বিষয়ে কি বলেছেন প্রথম স্ত্রী অপু বিশ্বাস, জানেন কি? শনিবার ২৭ এপ্রিল হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে শাকিবের। আর এই কারণে চিত্রনায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলীকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছেন না শাকিবের পরিবার। বিষয়টি কেমনভাবে দেখছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস? বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য অপুর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কথাই বলতে চাননি চিত্রনায়িকা। অপুর ভাষায়, আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না, তবে খুব শীঘ্রই এ বিষয়ে কথা বলবো। ভালোবেসে বিয়ের পিড়িতে বসেছিলেন শাকিব অপু। অনেকটা মিডিয়া থেকে গোপন থেকেই হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটির বিয়ে। এরপর হঠাৎই তাদের সম্পর্কে ঢুকে পড়েন বুবলী। বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকে নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু। অনেক নাটকীয়তার পর শাকিব অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সে সংসার বেশি দিন টেকেননি। এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলীকে নিয়ে সংসার পাতেন শাকিব খান। সেই সংসারও ভেঙে যায় শাকিবের। দিন গড়ানোর সাথে সাথে বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয়। এই মুহূর্তে ২ সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন শাকিব খান। কখনো কখনো সন্তানদের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবলীর সঙ্গে। গত কয়েক বছরে প্রকাশিত খবরের দিকে তাকালে দেখা যায় বিচ্ছেদের পর বুবলীর সঙ্গে সখ্যতা না থাকলেও অপু বিশ্বাসের সঙ্গে সখ্যতা বেড়েছিল শাকিবের। পরিবারের সঙ্গেও এবারে ঈদ উদযাপন করতে দেখা গেছে অপুকে। এসব দেখে যখন ভক্তরা ভাবছিল অপুর সঙ্গে শাকিবের নতুন পথ চলা শুরু হয়েছে, ঠিক সে সময় ঢালিউডে ছড়িয়ে পড়ে শাকিবের তৃতীয় বিয়ের কথা। গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া শেষ করে দেশে ফেরা ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের। তাই বুবলীর পাশাপাশি অপুর ও শাকিবের বাড়িতে যেতে নিষেধ রয়েছে। একই সঙ্গে শাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছে, শাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।
শুক্রবার ২৬শে এপ্রিল সকালের দিকে জহর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয়। বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ এবং বিনা লাইসেন্স ব্যবসা পরিচালনার দায়ে তাদের আটক করে দেশটির জহর অভিবাসন বিভাগ। পুলিশ জানায়, প্রথম অভিযানে ৫৩০ জন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২০৭ জনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়। দ্বিতীয় অভিযানে আটক করা হয় আরও ৫৮ জনকে। এছাড়া অবৈধ বিদেশিদের সুরক্ষা দেওয়ার অভিযোগে এক স্থানীয় নাগরিককে আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ ছাড়া চীন, মায়ানমার, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। এসব অভিবাসীরা দেশটিতে বৈধ পারমিট ছাড়া কাজ এবং বিনা লাইসেন্স ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানায় পুলিশ। আটক সবাইকে জহর রাজ্যের সেতিয়া ত্রপিকা অভিবাসী বন্দি শিবিরে পাঠানো হয়েছে। এদিকে মালয়েশিয়া জুড়ে ধরপাকড় শুরু হয়। গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন শত শত প্রবাসী বাংলাদেশি। ফেসবুকে ভুয়া জলস্পূর্ণ প্রোফাইল তৈরি করে নিঃসঙ্গ নারীদের টার্গেট করে প্রথমে প্রেমের ফাঁদ, পরে বিয়ের প্রলোভন ও সপরিবারে আমেরিকায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে সিটিটিসি সূত্রে জানা হয়, একজন সিঙ্গেল মাদার রিয়াজুড়ে প্রতারণা ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে ৭০,০০০ টাকা হারিয়ে পৌঁছেছি থানায় একটি মামলা দায়ের করে। তদন্তের করে প্রযুক্তিগত অ্যানালাইসের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় রিয়াজুলের কাছ থেকে একটি স্মার্টফোন এবং ক্যাশ আউটের কাজে ব্যবহৃত একটি বাটন ফোন, ৪টি নগদ ও বিকাশ অ্যাকাউন্ট সক্রিয় সিম জব্দ করা হয়। জব্দ করা স্মার্টফোনে ৫০টির বেশি ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। বুধবার ১ মে ডিএমপি মিডিয়া অ্যাড পরিচালক গ্রেপ্তার রিয়াজুল ইসলাম নিলয় চৌধুরী নীল নামে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে সিঙ্গাপুরি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার পরিচয় ধারণা করতেন। তিনি বলেন, ফেসবুক প্রোফাইলটি বিশ্বাসযোগ্য করার জন্য রিয়াজুল নিয়মিত অন্য একজন সিঙ্গাপুর প্রবাসীর ফেসবুক প্রোফাইল থেকে ছবি ও ভিডিও করতেন। প্রতারক রিয়াজুল ফেসবুকে বিভিন্ন গ্রুপ এবং পেজে নিঃসঙ্গ নারীদের টার্গেট করে মেসেঞ্জারে যোগাযোগ করে প্রথমে প্রেমের ফাঁদ, পরে বিয়ের প্রলোভন ও সপরিবারে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। সে অডিও ভিডিও কলে অনলাইন প্রণয়ের এক পর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে রেজিস্ট্রেশন করা বিকাশ নম্বরে অর্থ গ্রহণ করত। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাসে চালু হলো ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা। শুক্রবার ৩রা মে কুয়েতে দূতাবাসের মাল্টিপারপাস হলে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে এবং কাউন্সিলর ও দ্রুতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় এর আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন বাংলাদেশের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো ১৯ জন প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। এখন থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রবাসীদের ভোগান্তি দূর করতেই এই উদ্যোগ বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে প্রবাসীরা বহুল প্রত্যাশিত বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র পেয়ে উচ্ছ্বাসিত। কুয়েতে প্রায় ৩ লক্ষ প্রবাসী বাংলাদেশের বসবাস করেন। তাদের অনেকের কাছে নেই জাতীয় পরিচয়পত্র। প্রথম পর্যায়ে ৩ দিনার ফি দিয়ে জাতীয় পরিচয়পত্রে আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র পেলে প্রবাসীদের ভোগান্তির লাঘব হবে বলে মত প্রবাসীদের। অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান, মিনিস্টার শ্রম আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আক্তার, তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, প্রবাসী বাংলাদেশের নেতৃত্ববৃন্দ, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতৃত্ববৃন্দ সহ অনেকেই উপস্থিত।
অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা যাওয়া 8 প্রবাসী বাংলাদেশের লাশ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুর 12:20 দিকে সৌদি এয়ারলাইন্সে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। এদিকে মারা যাওয়া 8 জনের মধ্যে 5 জনই মাদারীপুরের রাউজের বাসিন্দা, বাকি 3 জন গোপালগঞ্জের মকসুদপুরের। তারা হলেন মাদারীপুরের রাউজের কোদালিয়া গ্রামের মিজানুর রহমান কাজীর ছেলে সজীব কাজী, পশ্চিম সরমঙ্গল গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে মামুন শেখ, সেন্দিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগী, উত্তরপাড়া গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস, কেশরদিয়া গ্রামে কাউসার, গোপালগঞ্জের মশকপুর উপজেলার বড়দিয়া গ্রামের দাদন মিয়ার ছেলে রিফাত, ফটিপট্টি এলাকায় মোহাম্মদ রাসেল ও গয়লাকান্দি গ্রামের পান্নু শেখের ছেলে ইমনুল কায়েস আপন। স্বজনেরা জানান, গত 14 জানুয়ারি মাদারীপুরের রৌচের ও গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বেশ কয়েকজন যুবক ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। প্রথমে তারা বিমানযোগে লিবিয়া পৌঁছান। পরে গত 14 ফেব্রুয়ারি লিবিয়া থেকে দালালদের মাধ্যমে একটি ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে রওনা দেন তারা। মাঝপথে তিউনিসিয়ার ভূমধ্যসাগরের নৌকার ইঞ্জিন ফেটে আগুন ধরে যায়। পরে ভূমধ্যসাগরে ডুবে যায় নৌকাটি। এতে বাংলাদেশি এই 8 যুবক মারা যান। এছাড়া এক পাকিস্তানি নাগরিকও মারা যান। খবর পেয়ে কয়েকজন জীবিত উদ্ধার করে স্থানীয় কোস্টগার্ড। স্বজনদের অভিযোগ, মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য গোপালগঞ্জের মকসুদপুরে গোচরিয়া গ্রামের রহিম শেখ ও সুন্দরদই গ্রামের বাদশাহ কাজীর ছেলে মোশাররফ কাজী প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে 10 থেকে 15 লক্ষ টাকা নেন। মারা যাওয়া মামুন শেখের বড় ভাই সজীব শেখ বলেন, আমার ভাইসহ 8 জনের লাশ দেশে এসেছে। এখন ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে নিয়েছে। একবার তিউনিসিয়ায় ময়নাতদন্ত হয়েছে, এরপর আমাদের দেশে এটা করার প্রয়োজন ছিল না। বাড়িতে সবাই লাশের জন্য অপেক্ষা করছে, কখন যে যেতে পারবো বুঝতে পারছি না। মারা যাওয়া সজীবের বাবা মিজানুর রহমান কাজী বলেন, ছেলে মারা গেছে ফেব্রুয়ারি মাসে, এখন মে মাস। লাশ দেশে এলো দেরি করে, তারপরও ভোগান্তি। কখন আমার ছেলেটা মুখ দেখতে পাবো? সবাই লাশের জন্য অপেক্ষা করছে। রাউজান থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, তিনি সেই দুর্ঘটনায় মারা যাওয়া পরিবারের পক্ষ থেকে কোনো আইনি সহযোগিতা চাইলে করা হবে। এর মধ্যে সরকারিভাবে লাশ দেশে পৌঁছেছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈধ ও অবৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ে জানিয়েছেন, বৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে এবার হজ মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল কার্ড দেওয়া হবে। মূলত অবৈধভাবে হজ পালন নিরুৎসাহিত করতে দেশটির এমন উদ্যোগ। গালফ নিউজের এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম বলেছেন, বিদেশি হজযাত্রীদের প্রথম দলটি সৌদি আরব পৌঁছাবে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে। ঠিক তার আগেই অবৈধ বিদেশি হজযাত্রীদের রুখতে নতুন উদ্যোগ নিল দেশটি। চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ায় বৈধ হজযাত্রীদের জন্য একটি করে ডিজিটাল নসুক কার্ড দেওয়ার প্রকল্প শুরু করেন সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া। এই কার্ডগুলো ইন্দোনেশিয়া থেকে সৌদি আরব যাওয়ার হজযাত্রীদের দেওয়া হবে। ডিজিটাল এই নসুক কার্ডে সংশ্লিষ্ট হজযাত্রীদের প্রয়োজনীয় সব তথ্য মজুদ থাকবে এবং হজের জন্য কাবা প্রসঙ্গে প্রবেশ করতে চাইলে এই ডিজিটাল কার্ড অবশ্যই প্রদর্শন করতে হবে। এছাড়া হজের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনেও বিভিন্ন জায়গায় এই ডিজিটাল কার্ড দেখাতে হবে। সংশ্লিষ্ট দেশের হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু করার পর এই কার্ডটি সংশ্লিষ্ট হজ অফিসে বিদেশি হজযাত্রীদের কাছে হস্তান্তর করবেন। আর সৌদির স্থানীয় হজযাত্রীদের হজ পারমিট ইস্যু করার জন্য দেশটির সংশ্লিষ্ট সরকারি কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন। এর আগে গত মাসের শেষ দিকে হজযাত্রীদের প্রতারণা থেকে বাঁচতে অনুমোদিত হজ অপারেটর ও ভুয়া অ্যাপের ব্যাপারে সতর্ক করে সৌদি আরব সরকার। পাশাপাশি সরকার অনুমোদিত বৈধ অপারেট ও ওয়েবসাইট ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। বাগেরহাটের শরণখোলায় টাকার বিনিময়ে আদালতে গার্মেন্টস কর্মীকে দিয়ে প্রক্সি দিয়েও শেষ রক্ষা হয়নি আলোচিত সৌদি প্রবাসী ফরিদ উদ্দিন মানিকের।
অবশেষে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। বৃহস্পতিবার 2রা মে বিকালে বাদীপক্ষের আইনজীবী অমিনা দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার 28 এপ্রিল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ আতিকুস সামাদ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর একদিন আগে 27 এপ্রিল সৌদি থেকে বাংলাদেশে ফেরেন এই আসামি। জানা গেছে 2023 সালের 19 এপ্রিল একটি মারামারি মামলার টাকার বিনিময়ে আসামি ফরিদউদ্দিন মানিক আদালতে হাজিরা দেয় একই উপজেলার আলামিন তালুকদার নামের এক গার্মেন্টস কর্মী। তখন আদালতের বিচারক ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ আতিকুস সামাদ জামিন প্রার্থনা নামঞ্জুর করে আলামিন তালুকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু পরবর্তীতে পক্সের বিষয়টি জানাজানি হয় এবং প্রায় 6 মাস কারাভোগের পরে উচ্চ আদালত থেকে জামিন পায় আলামিন তালুকদার। মামলা সূত্রে জানা যায় 2022 সালের 21 মার্চ বেলা 11টার দিকে প্রবাসী ফরিদউদ্দিন মানিক ও তার লোকজন রায়ন্দা এলাকায় বাদী আব্দুস সালাম ও তার বড় ভাই জমি দখল করতে আসেন। এ সময় বাধা দিলে ফরিদউদ্দিন মানিকের লোকজন বাদী আব্দুস সালামের লোকজনের উপর হামলা করে। পরবর্তীতে আব্দুস সালাম বাদী হয়ে শরণখোলা থানায় প্রবাসী ফরিদউদ্দিন মানিক সহ 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 12 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় ওই বছরে 31 মে 4 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে শরণখোলার থানার পুলিশ। পরবর্তীতে প্রবাসী ফরিদউদ্দিন মানিক ছাড়া অন্য আসামিরা আদালত থেকে জামিন নেয়, কিন্তু প্রবাসী ফরিদউদ্দিন মানিক গোপনে সৌদি আরব পাড়ি জমান। মামলার বাদী আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন পরে হলেও মূল আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। এজন্য বাদীপক্ষের আইনজীবী অমিনা দেবনাথ বলেন, আসামি একজন প্রতারক। তিনি প্রবাস থেকে টাকার বিনিময়ে আরেকজনকে দিয়ে আদালতে হাজিরা দিয়েছিলেন। এটা অনেক বড় অন্যায়। এখন তিনি আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। আশা করি মামলার বাদী ন্যায় বিচার পাবে। ইতালির ভিসা দিতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা দিয়েছে ঢাকার দেশটির দূতাবাস। গতকাল মঙ্গলবার দূতাবাস থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। ইতালিয়ান দূতাবাস থেকে বলা হয়, ভিসা আবেদনের সংখ্যা কোভিড মহামারীর আগের সময়ের তুলনায় 3 গুণেরও বেশি এবং 2022 সালের তুলনায় 2 গুণেরও বেশি। গড়ে 4টির মধ্যে একটি আবেদনের সঙ্গে জাল নথি বা অনিয়মিত নোল্লা অবস্থা রয়েছে। এই পরিস্থিতির কারণে দূতাবাসকে অতিরিক্ত যাচাই বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যা প্রকৃত আবেদনকারী প্রক্রিয়াটিকেও ধীর করে দিচ্ছে। আমরা ভিসা আবেদনকারীদের একটি সাবলীল সেবা দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছি। দূতাবাসের ভিসা বিভাগটি সম্প্রতি একটি নতুন এবং বড় জায়গা নিয়েছে, কিন্তু অতিরিক্ত কর্মী ও প্রত্যাশা করা হয়েছে। ঢাকার ইতালির জন্য ভিএফএস ভিসা আবেদন কেন্দ্রটি বৃহত্তর এবং আরও দক্ষ প্রাসঙ্গে স্থানান্তরিত হবে। 2023 সালে দূতাবাস দ্বারা প্রক্রিয়াকৃত ভিসা আবেদন 20% বেড়েছে। আমরা কোনো ধরনের অযৌক্তিক বিলম্বের জন্য দুঃখিত এবং আবেদনকারীদের এটা বোঝানোর জন্য ধন্যবাদ। যেসব ভিসা আবেদনকারীদের তাদের পাসপোর্ট ফেরত প্রয়োজন, তারা আবেদনের মাধ্যমে প্রত্যাহার করতে পারবেন বলে জানায় দূতাবাস। ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। দেশটির পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চে ওমানে পা রেখেছেন কেবল 14,469 জন বাংলাদেশি। বিপরীতে ওমান ছেড়ে গেছেন 20,909 জন প্রবাসী বাংলাদেশি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ওমানে যতজন বাংলাদেশি ঢুকেছেন তার চেয়ে বেশি দেশটিতে ছেড়ে যাচ্ছেন। 31 অক্টোবর ভিসা বন্ধের পর থেকে প্রথম 3 মাসে প্রায় 20% কম বাংলাদেশি ওমানে গেছেন। সময়ের ব্যবধানে এ সংখ্যা আরও কমেছে। এনসিএসআই-এর তথ্য বলেছে, মার্চের শেষ পর্যন্ত ওমানে এয়ারপোর্টগুলো দিয়ে 38 লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেছে। এর মতো মাস্কাট বিমানবন্দর ব্যবহার করেছেন 34 লক্ষ বিমান যাত্রী, যা গত বছরে একই সময়ের তুলনায় 17.7% বেশি। এবার মাস্কাট বিমানবন্দরে ব্যবহারকারী প্রবাসী যাত্রীদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ভারত। মার্চ মাসে সর্বমোট 1,57,000 ভারতীয় বিমানবন্দরটিতে ব্যবহার করেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানিদের সংখ্যা 44,000। এর পরের অবস্থান বাংলাদেশিদের। সাম্প্রতিক সময়ে ওমানে ভারতীয়দের যাতায়াত অনেক বেড়েছে, তবে বাংলাদেশে কমার একটি বড় কারণ ভিসা বন্ধ হয়ে যাওয়া। ফলে যারা ওমানে বৈধভাবে অবস্থান করেছেন সেসব বাংলাদেশি বিমানবন্দর ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।
অধিক সংখ্যক অবৈধ বাংলাদেশি শ্রমিকদের উপস্থিতির কারণে এখন আর কোনো ক্যাটাগরিতেই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করছে না ওমান। আকাশপথের যাতায়াতের এই প্রভাব পড়েছে। যাত্রী চলাচল কম থাকায় ইতিমধ্যে চট্টগ্রামে নিজেদের ফ্লাইট সেবা বন্ধ করেছে ওমান এয়ার। রাজধানীর আসকোনা হজ ক্যাম্পে 2024 সালের জন্য হজ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার 8 মে দুপুরে আনুষ্ঠানিকভাবে হিজরি 1445 সালের হজ কার্যক্রমে উদ্বোধন ঘোষণা করেন তিনি। হজযাত্রা উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চারণ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিমা লাকা ওয়াল মুলকু লা শারিকা লাক। এ সময় হজে গিয়ে দেশে ও দেশের মানুষদের সমৃদ্ধির জন্য দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয় ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের সভাপতিত্বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র আতিকুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরী, ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দোহাইলান, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ হাব সভাপতি টেম শাহাদত হোসেন তসলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সচিব মো আ হামিদ জমাদ্দার। মধ্যপ্রাচ্যের কাতারে জাতীয় পরিচয়পত্র, এনআইডি বিবরণ ও স্মার্ট কার্ড হস্তান্তর কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে গত রবিবার 12 মে দোহায় বাংলাদেশ দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আবেদনকারীদের মধ্যে স্মার্ট কার্ড হস্তান্তর করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় দূতাবাসের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা, কাতারে বাংলাদেশি কমিউনিটির নেতারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। জাতীয় পরিচয়পত্র বিতরণ ও স্মার্ট কার্ড স্থানান্তর কার্যক্রমে উদ্বোধনকালে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সরকার সব প্রবাসী বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র আনুষ্ঠানিক কার্যক্রমের আওতায় নিয়ে আসতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রবাসী বাংলাদেশিরা যেসব সহজে জাতীয় পরিচয়পত্র হাতে পান, সেই লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রথম দফায় জাতীয় পরিচয়পত্র আবেদনকারীদের মধ্যে স্মার্ট কার্ড স্থানান্তর করা হচ্ছে। পর্যায়ক্রমে দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম শুরু করা হবে। এদিকে রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশব্যাপী যে কর্মোৎসব শুরু হয়েছে, সেখানে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার দূতাবাসগুলোতে জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে। এর ফলে আজ বিদেশ বলেই প্রবাসী বাংলাদেশিরা দ্রুত স্মার্ট কার্ড হাতে পাচ্ছে। রাষ্ট্রদূত আরও বলেন, তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান। শেষে অনুষ্ঠানের আগত অতিথিদের দেশীয় খাবার ভোজন করানো হয়। একটি ফোন কল, সোনার কয়েন আসছে জানিয়ে পার্টনারে কাজ করার প্রস্তাব। এটি ছিল প্রচারণার একটি টোপ। আর সেই টোপ গেলে 3 লক্ষ টাকা খুইয়েছেন চট্টগ্রামের এক প্রবাসী। প্রতারণার টোপ গেলার বিষয়টি এক পর্যায়ে বুঝতে পারেন ওই প্রবাসী, কিন্তু তখন পেরেছিলেন অনেক সময়, কিছুই করার ছিল না আর। ফলে উপায় না দেখে শেষমেশ থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। ভুক্তভোগী লোহাপাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি সৌদি আরব প্রবাসী। সোমবার লোহাগাড়া থানার অজ্ঞাত 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, অচেনা ব্যক্তিরা তার মোবাইলে কল দিয়ে তাদের কাছে 600 পিস সোনার কয়েন আছে বলে জানান তাকে তাদের পার্টনার হিসেবে কাজ করতে বলেন। পরবর্তীতে তাদের কাছ থেকে 600 পিস কয়েন কিনে নেন ভুক্তভোগী, যার মূল্য 3 লক্ষ টাকা। পরে বাড়ি যাওয়ার পর ভালোভাবে যাচাই করে দেখে ভুক্তভোগী বুঝতে পারেন কয়েনগুলো নকল।
এরপর সেই নম্বরে পুনরায় ফোন দিলে সেটি বন্ধ পান ভুক্তভোগী। এদিকে অভিযোগের বিষয়ে জানতে ভুক্তভোগীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়া যায়, সম্ভব হয়নি। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান বড়হাতিয়া ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া। লোহাগাড়া থানার এসআই নাসিমা আক্তার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে দেশীয় শ্রমিক সংকটে বিপাকে রয়েছেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা। দেশে বিনিয়োগ করার পাশাপাশি আমিরাতেও তারা গড়ে তুলেছে ছোট বড় নানান রকম ব্যবসা প্রতিষ্ঠান। তবে দেশটিতে বাংলাদেশি সাধারণ কর্মীদের কর্মসংস্থান ভিসা নিষিদ্ধ হয় স্থানীয় শ্রমিক আনতে না পারায় তাদের ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তারা কি করবেন বুঝতে পারছেন না এখন, কারণ বাংলাদেশিদের জন্য সাধারণ শ্রমিক নিয়োগের ভিসা কবে পুরোপুরি কার্যকর হবে তাও অনিশ্চিত। এছাড়া আরব আমিরাত সরকারের অদক্ষ শ্রমিক আনতে চাচ্ছেন না দেশটিতে, তাই অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির শিকার বাধ্য হয়ে ব্যবসায়ীদের অনেকেই ভারত ও পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে শ্রমিক আনতে হচ্ছে। তবে বাংলাদেশি শ্রমিকদের মতো অন্যান্য দেশের শ্রমিক কাজে তেমন একটা দক্ষ বা আন্তরিক নয় বলেও জানান তারা। আমিরাতের বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, শুধুমাত্র দুবাইয়ের দক্ষ শ্রমিক বা বিশেষ কিছু ক্যাটাগরিতে সার্টিফিকেটধারী ভিসা চালু থাকলেও দেশটির বাকি প্রদেশগুলোতে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগ ভিসা প্রায় বন্ধ রয়েছে। তাদের মতে সার্টিফিকেটধারী ভিসার লোক দিয়ে সাধারণ শ্রমিকদের কাজ করানো যেমন সম্ভব হয়ে ওঠে না, তেমনিভাবে সার্টিফিকেটধারীরাও সাধারণ শ্রমিকের কাজ করতে তেমন একটা আগ্রহী নয়। তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বেশি প্রয়োজন সাধারণ শ্রমিকের। প্রবাসী ব্যবসায়ীদের মতে বাংলাদেশি সাধারণ শ্রম নিয়োগ ভিসা পুনঃপ্রবর্তন, ভিসা পদ্ধতি সহজীকরণ এবং ট্রান্সফার ভিসা, অর্থাৎ এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তরের প্রক্রিয়া সহজ করে। এদিকে যদি বন্ধুত্বপূর্ণ সংযুক্ত আরব আমিরাত সরকারকে বোঝানো হয়, তাহলে হয়তো সাধারণ শ্রমিক এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন যে ট্রান্সফার ভিসা সহ সব ধরনের ভিসা সম্পূর্ণ চালু করার ক্ষেত্রে শিথিলতা আসতে পারে। আনুষ্ঠানিকভাবে সেনজেন ভিসার আদলে নতুন ভিসা পদ্ধতি চালু করেছে গালফ কোঅপারেশন কাউন্সিলর বা জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের 6 দেশ। ইউনিফাইড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থার আওতায় রয়েছেন ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও কাতার। সোমবার সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তোক আল মারি বিশেষ এই ভিসায় উদ্বোধনী দিনে এসব ঘোষণা করেন। আরবিয়ান ট্রাভেলস মার্কেটের আওতাভুক্ত নন এই ভিসায় 6 দেশে 30 দিনের বেশি অবস্থান করা যাবে। তিনি বলেন, ভ্রমণকে আরও সহজ এবং পর্যটকদের উৎসাহিত করার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। জিসিসি এই ইউনিফাইড ট্যুরিস্ট ভিসাকে অনুমোদন দিয়েছে, ফলে এখন থেকে পর্যটকরা এক ভিসাতেই 6টি দেশ ভ্রমণ করতে পারবেন। এই ভিসায় সুবিধার নাম দেওয়া হয়েছে জিসিসি গ্র্যান্ড ট্যুর। এর আগে গত বছরের নভেম্বর সর্বসম্মতিক্রমে এই অঞ্চলের জন্য প্রস্তাবিত ইউনিফাইড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থার অনুমোদন দেয় জিসিসিভুক্ত 6টি দেশ। এর ফলে অন্তত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে নতুন এক যুগের সূচনা হলো। নতুন এই উদ্যোগের মাধ্যমে 2030 সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই 6 দেশে পর্যটক সংখ্যা 12 কোটিতে উন্নত করতে চায় জিসিসি। এইচএসবিসির তথ্য অনুসারে বৈশ্বিক অর্থনীতির খারাপ পরিস্থিতির মধ্যেও ভালো অবস্থানে রয়েছেন মধ্যপ্রাচ্যের পর্যটন খাত। বিশেষ করে করোনা মহামারীর পরবর্তী সময়ে এই খাত থেকে আয় বেড়েছে। এমন পরিস্থিতিতে জিসিসির একক ভিসা ব্যবস্থাপনা মধ্যপ্রাচ্যের জন্য গেম চেঞ্জার হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। নিউ ইয়র্কে অটোশপের মাধ্যমে সেবা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন প্রবাসী এক বাংলাদেশি। গ্রাহক সন্তুষ্টিতে মাত্র 4 বছরেই বনে গেছেন $1 মিলিয়ন মালিক। স্বল্প খরচে ভালো সেবা পাওয়ার কথা জানান গ্রাহকরা। এই প্রবাসীর মতে যুক্তরাষ্ট্রে গাড়ি টেকনিশিয়ান হিসেবে সুযোগ রয়েছে বিপুল কর্মসংস্থানের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির একটি অটোশপের বাহিরে রাস্তার দুপাশে দেখা মিলবে সারি সারি কার। দেখে যে কারো মনে হতে পারে পার্কিং করে রাখা আছে গাড়িগুলো, কিন্তু বাস্তবে অপেক্ষমান মেরামতের জন্য। লং আইল্যান্ড সিটিতে কয়েক বছর ধরে বিডি অটো রিপেয়ার অ্যান্ড
কলিশন নামে একটি গাড়ি সার্ভিসেস পয়েন্ট করে তুলেছেন বাংলাদেশি যুবক আলমগীর হোসাইন। প্রয়োজন আর কম খরচে ভালো সার্ভিস দেওয়ার তিনি মন কেড়েছেন গাড়ি ব্যবহারকারীদের। গ্রাহকরা জানান স্বল্প খরচে ভালো সেবা পাওয়া যায় আলমগীরের অটো শপে। তাছাড়া মোটর পার্টস সহ মেলে ন্যায্য দামে। হোন্ডা থেকে টেসলা, মার্সিডিস ও টয়োটা এসব বিভিন্ন ব্র্যান্ডের অত্যাধুনিক নিত্য নতুন মডেলের গাড়ি মেরামত ও রং পরিবর্তন করে নতুনত্ব নিয়ে আসা হয় কারখানাটিতে। শুধু দক্ষতা নয়, সক্রিয়তা আর মননশীলতা থাকায় আলমগীরের নিজের ক্র্যাশ কাউন্টার সাজিয়েছেন একটি গাড়ির অংশ দিয়েই। বিডি অটো রিপেয়ার অ্যান্ড কলিশনের স্বত্বাধিকার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নিজের ভেবেই প্রতিটি গাড়ি মেরামত করি। যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় কর্মসংস্থানের অবারিত সুযোগ রয়েছে মোটর শপে খাতে। যে কেউ এ পেশায় অভিজ্ঞতা অনুযায়ী সপ্তাহে আয় করতে পারেন $600 থেকে $2000। প্রতিদিন এই অটো শপে 30 থেকে 35টি গাড়ির সার্ভিস দেয় 18 জন দক্ষ কর্মী। কাজের চাপ বাড়ায় নতুন কর্মসংস্থানের কথা জানান আলমগীর হোসাইন। মালয়েশিয়ায় আবাসিক ভবনে অভিযান চালিয়ে 10 বাংলাদেশি সহ 30 জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির পাহাং অভিবাসন বিভাগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত পাহাং রাজ্যের কুয়ান্তান এবং মারান জেলার আশেপাশের আবাসিক ভবনে এই অভিযান পরিচালনা করা হয়। শনিবার পাহাং অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, অভিযানে প্রথমে 55 জন বিদেশিকে তল্লাশি করে 22 থেকে 51 বছর বয়সী 30 জনকে ইমিগ্রেশন আইন 1959-63 অধীনে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে, যার মধ্যে অনুমোদিত সময়ের বেশি দেশটিতে অবস্থান করেছেন অনেকে। আটককৃতদের মধ্যে 10 জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশীয় 10 জন, থাইল্যান্ডের 7 জন, মায়ানমারের 2 জন এবং কম্বোডিয়ান নাগরিক রয়েছেন 1 জন। যদিও তাদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অধিকতর তদন্তের জন্য কিয়ামান ইমিগ্রেশন ডিপোতে বন্দীদের 14 দিনের রিমান্ডে রাখা হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের বাড়ি ভাড়া দেওয়ার বাড়ির মালিকদেরও সন্ধান করেছে বিভাগটি। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।